উৎসবের যুব ভারতী, আবেগের যুব ভারতী। আলবার্তো রদ্রিগেজের আত্মঘাতী গোলে ৪৯ মিনিটে পিছিয়ে পড়া ম্যাচে নাটকীয় প্রত্যাবর্তনের পর মোহনবাগানের রূপকথার জয়ের যুব ভারতী। মুম্বাই সিটি এফসির দুবার মুকুট জয়ের যে দর্প ছিল তা চূর্ণ হয়ে গেল, আর নতুন ইতিহাস গড়ল মোহনবাগান। সেই নতুন ইতিহাস গড়ার যুব ভারতীতে সবার সেরা মোহনবাগান। সেই সবার সেরা মোহনবাগানে কাল যখন ইতিহাস সৃষ্টি হলো, তখন আমরাও ছিলাম সেই মুহূর্তের সাক্ষী। আমাদের ক্যামেরায় উঠে এলো মোহনবাগান সমর্থকদের উচ্ছ্বাস, তাদের আবেগ এবং আরো একবার আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার যে গর্ব, সেই গর্বের মুহূর্ত দেখুন। এবং সেই ম্যাচের পর অবশেষে জয় মোহনবাগানের, এবং সেই তারপর এই মুহূর্তে সেলিব্রেশন চলছে। একটুখানি দেখাতে বলবো, সেই সেলিব্রেশনটা কিন্তু চলছে। এবং এই মুহূর্তের যে সেলিব্রেশন, যে আজকে অনেকদিন বাদে আইএসএল কাপ, একটু কথা বলবো যে আজকে আইএসএল প্রথমে লিগ জয়, তারপর আইএসএল এর ট্রফি। I am very happy. We are also enjoy the match. Joy Mohanbagan. একদমই আজকের খেলা প্রথমে যখন এগিয়ে গিয়েছিল তখন আমরা অত্যন্ত খুশি, আমরা কিছু বলতে পারছি না। ঠিক আছে, শুধু একটাই কথা বলবো, জয় মোহনবাগান। 90 মিনিট জোবাড়িতে কাটানো মানে অনেকটা টাইম। আস্তে 90 মিনিট জোবাড়িতে কাটানো অনেকটা টাইম। আমাদের আশা ছিল মোহনবাগান জিতবে, আর মোহনবাগান নিতুদা আগের বার মুম্বাইয়ে মিষ্টি পাঠিয়েছিল, এবারে রেডি। এই উচ্ছ্বাস জয়ের, আর এই জয় তো শুধু মোহনবাগানের একার জয় নয়, বাংলায় যে ভারতীয় ফুটবলের শাসক তা আবার একবার প্রমাণ করার জয়। এই জয় গতকালকে সেই জয়, সেই ইতিহাসের সাক্ষী হওয়ার পরে আজ আমাদের স্টুডিওয় ফিরে দেখা সেই ঐতিহাসিক মুহূর্ত। আমাদের সঙ্গে রয়েছেন দুজন অত্যন্ত চেনা মুখ। রয়েছেন সঞ্জয় সেন, প্রাক্তন কোচ মোহনবাগান, এবং প্রাক্তন ফুটবলার প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, দুজনেই আমাদের সঙ্গে রয়েছেন। আপনাদের দুজনকেই স্যার নমস্কার, ওয়েলকাম টু দ্য স্টুডিও। হোয়াট আ ম্যাচ স্যার, হোয়াট আ ম্যাচ ইয়েস্টারডে। সত্যি প্রথমার্ধে যখন আমি সঞ্জয় দাকে দিয়ে স্টার্ট করবো, সঞ্জয় দা, প্রথমার্ধে যখন আমরা দেখলাম একটা ছন্দপতন হচ্ছে, আপনি আজকে লিখেওছিলেন যে প্রথমার্ধে ম্যাচ যখন, প্রশান্ত দা আজকে লিখেওছেন যে প্রথমার্ধের ম্যাচ দেখে বোঝা যাচ্ছিল না এই মোহনবাগান ঠিক কোন দিকে এগোচ্ছে। সেখান থেকে সঞ্জয় দা মোহনবাগানের কামব্যাক, যে নাটকীয় মোড় ঘোরানো হলো ম্যাচের, পুরোটাই কি কোচের জন্য, কোচ মলিনার জন্য সম্ভব হলো, নাকি প্লেয়াররা দ্বিতীয়ার্ধে নতুন করে উদ্দীপনা উচ্ছ্বাস ফিরে পেল? না দেখো, একটা সময় মানে মোহনবাগান মানে বেঙ্গালুরুর আক্রমণের চাপে খেই হারিয়ে ফেলেছিল। তাদের মাঝমাঠ বলে কোনো বস্তুই ছিল না, চোখে পড়েনি। মানে 72 মিনিটের পেনাল্টির গোলটা আগের পর্যন্ত, হ্যাঁ শুরু করেছিল দারুণভাবে, কিন্তু বেঙ্গালুরু পুরোপুরি খেলাটা 10-15 মিনিটের বাদ থেকে পুরোপুরি খেলাটা নিজেদের আয়ত্তে নিয়ে নেয়। এবং হাই প্রেসিং ফুটবল এবং ফিজিক্যাল, মানে এত বেশি শারীরিক খেলাটা হয়েছে যে যখনই বল হয়েছে একটার সাথে দুটো তিনটে করে বেঙ্গালুরুর প্লেয়াররা কন্টিনিউয়াস রান করে গেছে, চেস করে গেছে, যেখানে মোহনবাগানের কোনো আনসার ছিল না। কিন্তু একটা বলি না আমরা যে চ্যাম্পিয়ন্স লাক, যেটা সেমিফাইনালের ক্ষেত্রেও ঘটেছে, প্রণয় হালদারের হাতে লেগে হ্যান্ডবল, এবং এই ক্ষেত্রেও যে সানার হাত, যে বলটা হাতে লাগে, সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে। এবং পেনাল্টি দিয়েছে রেফারি, হাতে লাগলে পেনাল্টি কিনা সেগুলো তো বিতর্কের ব্যাপার, প্রশ্নের ব্যাপার। এইগুলো কিন্তু একটা টার্নিং পয়েন্ট, কারণ এই যদি হাতে না লাগতো, যদি পেনাল্টিটা না দিত, আজকের রেজাল্ট কি হতো সেটা বলা যায় না। এবং মোহনবাগান যে রকম ধারে ভারে সব দিক থেকে, ভারতীয় ফুটবল থেকে শুরু, ভারতীয় ফুটবলারদের থেকে শুরু করে বিদেশি চয়ন, যে ইনভেস্টমেন্ট, এবং এর কৃতিত্বটা পুরোপুরি যেন মলিনা থেকে প্লেয়ারদের দিতে হবে। এবং আমি মনে করি এই মানে মূল যাকে কাণ্ডারি, সেটা মিস্টার সঞ্জীব গোয়েঙ্কারকে আমি কৃতিত্ব দেবো। এই কারণে দেখুন, ইনভেস্টার অনেকে আছে, সারা ভারতবর্ষে আছে, তারা ইনভেস্ট করছে, কিন্তু তার মাঠে প্রেজেন্স, ফিজিক্যাল প্রেজেন্স, উনি যখনই থাকেন কলকাতাতে, আমরা দেখেছি সেটা লখনৌ সুপার জায়ান্টসের যখন ক্রিকেট মাঠে উনি চলে যান, আবার মোহনবাগান মাঠে চলে যান। এই যে ইমোশনাল অ্যাটাচমেন্ট এবং এই যে ইনভেস্ট করেই উনি থেমে থাকেননি, ফিজিক্যাল প্রেজেন্স, এটা একটা বাড়তি মাত্রা দেয়। আমরা বারবার দেখেছি যখন টিভিতে, আমি তো ম্যাক্সিমাম টিভিতে খেলা দেখেছি, যে ক্যামেরা যখন ওইদিকে দেখায়,
তো এইগুলো একটা দারুণ মুহূর্ত। আমরা বাঙালি, আমাদের বাংলার দল জিতছে, এটা আমাদের বাঙালিদের পক্ষেও ভালো। এবং প্রচুর খেলোয়াড় যারা আজকে এই টিমে আছে, ভারতীয় খেলোয়াড়দের কন্ট্রিবিউশন বিদেশি খেলোয়াড়দের থেকে কোনো অংশে কম নয়, এটা আমার মনে হয়। একটা খুব বড় কথা বললেন যে আমরা একটা পয়েন্টে ধরে নিয়েছিলাম, প্রশান্ত বাবু আপনিও নিশ্চয়ই এগ্রি করবেন, স্যারও নিশ্চয়ই এগ্রি করবেন, যে একটা পয়েন্টে ধরেই নিয়েছিলাম যে আমাদের বাঙালির ক্লাব ফুটবল মানেই বিদেশ থেকে প্লেয়ার আসবে, যত ভালো বিদেশি প্লেয়ার তত ভালো কি বলবো পারফরমেন্স। কিন্তু না, আজকে আমি আপনার লেখাতেও পড়লাম, আপনিও বলছেন যে আলিক সাহেলকে নামিয়েই বাজিমাত করতে পারলেন মলিনা। আমি উত্তরটা নেব, কিন্তু তার আগে একবার আমাদের দর্শকদের মনে করিয়ে দিই, আপনারাও ফোন করুন, সরাসরি আমাদের দুই মহারথীর সঙ্গে কথা বলুন, আপনাদের নিজেদের যে বক্তব্য রয়েছে, আপনাদের নিজেদের যে উচ্ছ্বাস রয়েছে, আবেগ রয়েছে, সেটাও জানান। সরাসরি ফোন করুন আমাদের 7099049088 কিংবা 7099049087 নম্বরে। আমি প্রশান্ত বন্দ্যোপাধ্যায়ের কাছে ফিরি। প্রশান্ত বাবু, আপনি যে বলছিলেন যে অলিক এবং সাহেলকে নামিয়ে ম্যাচের মোড় ঘোরানো গেল, কিন্তু তার আগে অবধি কিন্তু ছন্দ দেখা যায়নি, মাঝমাঠে ছন্দ দেখা যায়নি, অ্যাটাকস ওয়ার নট গোয়িং দ্য ওয়ে ইট ওয়াজ সাপোজ টু গো। বাট মলিনা আলিক এবং সাহেলকে ফিরিয়ে আনা কিংবা তাকে মাঠে নামানো, দ্যাট ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট। আসলে মোহনবাগান টিমটার যদি আমরা প্রথম থেকে দেখি, সারা বছর কিন্তু একটা কনসিস্টেন্সি ছিল, ফলে টিমটার মধ্যে এই যে ধারাবাহিকতা, এটা মোহনবাগানকে অনেকখানি এগিয়ে দিয়েছিল। শেষের দিকে যে নকআউট ম্যাচটা যখন এসে গেল, এই নকআউট ম্যাচে কিন্তু বেঙ্গালুরু অনেক বেটার খেলছিল। কালকের যে ম্যাচটা হলো, কালকের ম্যাচটা আমরা দেখতে পাচ্ছিলাম প্রথম 5 মিনিট 20 সেকেন্ড মোহনবাগান বেশ খেলছিল টিমটা ধরে, তারপর থেকেই টিমটা কিন্তু আস্তে আস্তে ওদের হাতে চলে গেল। কেন চলে গেল? তার কারণ হচ্ছে এই যে মিডফিল্ডারগুলো, বিশেষ করে এই লিস্টন বাঁদিক থেকে যেরকম যায়, তার খেলাটা ওখানে ছন্দপতন হলো। তার মাঝখানে যদি আমরা দেখি থাপা, অনিরুদ্ধ থাপা, তারও দেখতে পাচ্ছিলাম যে মিস পাস, জায়গায় থাকছে না, মার্কিং কাভারিং নেই। তার ডান দিকে যে ছেলেটা আগের দিন গোল করলো হুইয়া, সেও দেখলাম কিরকম স্তব্ধ হয়ে গেল। এই যে মাঝমাঠ আমরা বলি, মাঝমাঠটা এমনই একটা জায়গা, গেমটা কতটা কিভাবে ছড়াবো, কিভাবে গোল করব, কিভাবে গোল করাবো, এটা অনেকটা একটা গাড়ি সেই স্টিয়ারিং এর উপর নির্ভর করে কোন দিকে গাড়ি যাবে। তো এই জায়গাটা মোহনবাগানে একটু কমজোরি হয়ে গেল। ওরা তার উপরে কি করলো, একেবারে ডান দিকে আমি দেখছিলাম উইলিয়ামস বাঁপাটা খুব ভালো, ওই যে বল নিয়ে দৌড়চ্ছে, এই ইনসাইড আউটসাইড ড্রিবল করছে, মাঝমাঠটা আস্তে আস্তে দখল করে নিল। যত দখল করলো মোহনবাগান ক্রমশ নিজের দিকে চলে এলো। একটা সময় দেখছিলাম মোহনবাগানের একটা প্লেয়ার ওপরে আর বাকি সব কিন্তু নিচে দাঁড়িয়ে গেছে। এই যে নিচে দাঁড়িয়ে গেছে, বোঝা যাচ্ছে টিমটা কিন্তু আস্তে আস্তে কোলাপস হয়ে যাচ্ছে। এই করতে করতে যখন মোহনবাগানে খেলা একেবারে হাতের বাইরে চলে গেছে, আমার তখন মনে হচ্ছিল যে কোচ নিশ্চয়ই মাঝমাঠে দুটো প্লেয়ারকে চেঞ্জ করবে, বিশেষ করে অনিরুদ্ধ থাপা এবং লিস্টন কোলাসকে যদি তুলে নেয়, ওইখানে যদি সোহেল এবং আশিকিকে নামায়, আমার মনে হয় মোহনবাগান অনেকটা বেটার খেলবে। বলতে বলতে আমি দেখলাম ওনার মাথায়ও ঠিক এইটাই বোধহয় ঢুকেছিল, উনি ওকে দুজনকে নিয়ে এলো। এই যে যখন দুজনকে নিয়ে এলো, তারপরেই দেখো খেলাটা কিন্তু আস্তে আস্তে একেবারে খেলার খুব এবং এত মোহনবাগান প্রেসার দিয়েছিল, মনে হচ্ছে এবার গোল শোধ হয়ে যাবে, এইবার গোল শোধ হয়ে যাবে। তারপরে ওই বিদেশি মিডফিল্ডারটাকে আবার নিয়ে এলো, স্টুয়ার্টকে, এবং তারপর তো আমরা দেখলাম যে স্টুয়ার্টকে নিয়ে আসাতে আরো মানে মাঝমাঠটা দখল করে নিল। এইটাই হয়ে গেছে মোহনবাগানের সব থেকে ম্যাচটা ঘোরানোর খেলা। এইটা আমার কাছে খুব ভালো লেগেছে, কোচের বুদ্ধিটা খুব ভালো সময় এটা অ্যাপ্লাই করেছে। একেবারে আইএসএল চ্যাম্পিয়ন হয়ে গেল মোহনবাগান, কিন্তু তাদের জার্নিটা ঠিক কিরকম আসুন এক নজরে দেখে নি। লিগ শিল্ডের পর আইএসএল চ্যাম্পিয়ন এই মুহূর্তে সবার সেরা মোহনবাগান। তাদের জার্নি, গ্রুপ পর্বে 24টি ম্যাচ খেলেছে মোহনবাগান, গ্রুপ পর্বে 56 পয়েন্ট নিয়ে শিল্ড চ্যাম্পিয়ন হয় এই দল। 24টি ম্যাচে 17টি জয়, 5টি ড্র এবং 2টি ম্যাচে হেরেছিল মোহনবাগান। সেমিফাইনালে জামশেদপুর এফসির মুখোমুখি হয় মোহনবাগান। প্রথম লেগে জামশেদপুরের বিরুদ্ধে 2-1 গোলে হেরে যায় মোহনবাগান জায়ান্টস। দ্বিতীয় লিগে 2-0 গোলে জিতে ফাইনালে ওঠে মোহনবাগান। তারপর ফাইনালে বেঙ্গালুরু এফসির মুখোমুখি হয় মোহনবাগান। বেঙ্গালুরু এফসিকে 2-1 গোলে হারিয়ে ফেলে মোহনবাগান সুপার জায়ান্টস, এবং তারপরেই আমরা সবাই বলতে শুরু করলাম সবার সেরা এই মোহনবাগান।
আমি সঞ্জয় বাবুর কাছে আসবো। সঞ্জয় বাবু, আপনি দীর্ঘদিন মোহনবাগানকে কোচ করেছেন, কোচ, সেখানে গত কয়েকদিন যদি দেখি মলিনা এবং হাওয়াস, গত কয়েক বছর যদি দেখি মলিনা এবং হাওয়াস, এই যে এদেরকে ঘুরিয়ে ফিরিয়ে আনা, এদের ওপরেই কোচিং এর দায়িত্ব দেওয়া, মোহনবাগানের গত 5-6 বছরের যে ধারাবাহিক ভালো ফল, তার শ্রেয়ভাগ কি এই কোচিং এর ওপরই দেবেন, মলিনা এবং হাওয়াসের যুগলবন্দি? দেখুন, এটা বলা খুব মুশকিল, কারণ আমরা জানি যে জেনারেলি আমরা দেখে থাকি যে চ্যাম্পিয়ন কোচকে রাখা হয়, রিটেন করা হয়, কিন্তু আমরা অবাক হয়ে গিয়েছিলাম গত বছর যখন হয়তো ডাবলটা করতে পারিনি, কিন্তু যখন চ্যাম্পিয়ন হয় তখন হাবাসকে সরিয়ে দিয়ে মলিনাকে নিয়ে আসে। এবং আমি জানি না, আমার জানা নেই মলিনার কোচিং হিস্ট্রিটা কতটা, হয়তো মোহনবাগান ম্যানেজমেন্ট অনেক বেশি জানেন, কারণ 2016 সালে মলিনা যখন এটিকেতে কোচিং করিয়ে গিয়েছিলেন, যখন চ্যাম্পিয়ন হয়েছিল তখন 8টা দলের খেলা হতো, 3টে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিল। সেটাকে আমি কখনো চ্যাম্পিয়নশিপ বলে মনে করি না, তখন 8টা দল নিয়ে খেলা হতো। তুমি 3টে ম্যাচ জিতে যদি চ্যাম্পিয়ন হতে পারো, এটা বলার কিছু থাকে না। কিন্তু এই বছর মলিনা যে দায়িত্বটা দেওয়ার পরে যেভাবে প্লেয়ার রিক্রুটমেন্ট করেছে, বিদেশি থেকে শুরু করে দেশি খেলোয়াড়, যারা 10খানা খেলোয়াড় আছে যারা দেশের ওই ন্যাশনাল টিম রিপ্রেজেন্ট করে, গোলকিপার থেকে আপ টু ফরওয়ার্ড লাইন অবধি। এবং এই যে দল, একটা নির্বাচন বা দলের সাইন করালেই তো চলে না, সেটাকে সঠিকভাবে পরিচালনা করা, আমরা কোচিং অ্যাজ ওয়েল অ্যাজ ম্যানেজেরিয়াল পার্ট যেটাকে বলা হয়, সেইটা দুর্দান্তভাবে করেছেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই মলিনা। কারণ আমরা যদি মলিনার হিস্ট্রিটা দেখি, উনি স্পেনের একদম স্পোর্টিং ডাইরেক্টর ছিলেন, নিজে ন্যাশনাল টিমের হয়ে দীর্ঘদিন স্পেনের হয়ে গোলকিপিং করেছেন, কিন্তু কোচিং এটা কতটা তার ক্রেডেন্সিয়াল আমি জানি না। কিন্তু এই যে ম্যানেজমেন্ট, যেটাকে ম্যানেজেরিয়াল পার্ট বলা, সেটা দুর্দান্তভাবে করিয়েছে। কারণ তোমাকে কোনো না কোনো ক্ষেত্রে যখন তোমার কাছে 6টা ফরেনার, তোমাকে 4 জনকে খেলাতে হবে, 10টা ন্যাশনাল টিমের প্লেয়ার যেখানে তোমাকে 6 জনকে খেলাতে হবে, সেখানে টিম কম্বিনেশন করে কাকে বসিয়ে কাকে খেলানো, এবং প্লেয়ারদের মেন্টালিটিটাকে স্টাডি করে যে আমার কাছে দলটাই সব থেকে বড়, সেখানে ইন্ডিভিজুয়াল কোনো আমার কাছে গৌণ, এইটাকে দারুণভাবে উনি ম্যানেজ করেছেন, এবং এই সাফল্যটা তার নিশ্চয়ই ক্রেডিট আছে। কিন্তু আমার যেটা মনে হয় কৃতিত্ব, আমি আবার বলছি, আমি দিতে হলে আমি ফার্স্ট অফ অল মিস্টার সঞ্জীব গোয়েঙ্কাকে দেবো, কারণ একটা টিমের মিনিমাম ইন্টারফারেন্স, ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট, তার রেজাল্টটা এটা কোথাও প্রশান্ত দা, আপনাকেও এই প্রশ্ন, মানে সঞ্জয় দা কোচের সাইডটা বললেন, বাট ফ্রম আ প্লেয়ার্স পয়েন্ট অফ ভিউ, দেখুন একজন প্লেয়ারকে ভালো পারফর্ম করতে হলে তাকে ইনফ্রাস্ট্রাকচার দিতে হবে, তাকে তার ট্রেনিং ফ্যাসিলিটি দিতে হবে। এবং আমরা যে বার্সেলোনা কিংবা যে মাদ্রিদকে নিয়ে এত মাতামাতি করি, যাদেরকে নিয়ে আমাদের এত মাতামাতি, আমাদের ঘরের ছেলেরা, আমাদের দেশের ছেলেরা, তারাও তো পারে, যদি তাদেরকে সঠিক পরিকাঠামো দেওয়া হয়, ইনফ্রাস্ট্রাকচার দেওয়া হয়। সঞ্জীব গোয়েঙ্কার হাত ধরে মোহনবাগানে সেই ইনফ্রাস্ট্রাকচার এসছে, আপনিও মনে করেন নিশ্চয়ই? দেখুন, এখানে ইনফ্রাস্ট্রাকচারের যদি আপনি কথা বলেন, এটা হচ্ছে ট্রফি ওরিয়েন্টেড জায়গা, দুটো দিক, একটা হচ্ছে ট্রফি ওরিয়েন্টেড জায়গা, আর একটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ প্লেয়ার। এখানে কিন্তু ডেভেলপমেন্ট অফ প্লেয়ারের জায়গা নয়, এখানে ট্রফি ওরিয়েন্টেড। এই জন্যই বললাম, আজকে যদি মোহনবাগান হেরে যেত, কালকে অনেক প্লেয়ারকে ছেড়ে দিত, অনেক কোচকে ছেড়ে দিত, ফলে এইখানে যদি জিতলো মানে তার আবার একটা জায়গা রইল প্রত্যেকটা ক্লাবের ক্ষেত্রে। কারণ ট্রফি ওরিয়েন্টেড জায়গা এই জন্যে যে আমাদের ভারতবর্ষের সব থেকে বড় টুর্নামেন্ট হচ্ছে আইএসএল। এই টুর্নামেন্টকে যে যেরমভাবে খেলতে পারবে, যেভাবে ট্রফি নিয়ে আসতে পারবে, তবেই তার গুরুত্বটা থাকবে। ফলে এই জায়গায় ইনফ্রাস্ট্রাকচারের তো জায়গা আসছে না, তার কারণ হচ্ছে এখানে ইনস্ট্যান্ট রেজাল্ট দিতে হবে। একটা বিদেশি প্লেয়ারকে যখন আমি নিয়ে আসছি, তাকে দেখে শুনে যা কিছু করে যখন নিয়ে এলাম, সেই ইনস্ট্যান্ট রেজাল্টটা তাকে খেলার মাঠে দিতে হবে। এই ম্যাচে যদি সে না দিতে পারে, তাকে কিন্তু বিদায় পাঠিয়ে দিতে হবে। ফলে এখানে ইনফ্রাস্ট্রাকচার নয়, ইনফ্রাস্ট্রাকচারটা তখন হবে যেইখানে আমাদের ডেভেলপমেন্টের জায়গা আছে। অর্থাৎ এই যে ছোট ছোট ছেলে মেয়েদের কিভাবে তাদের টিচিং করতে হবে, কি কি তাদের ফেসিলিটি দিতে হবে, তার জন্য একটা আলাদা পার্ট। এই পার্টটা কিন্তু এই ক্ষেত্রে মোহনবাগানের এই আইএসএল এর ক্ষেত্রে আসছে না, কাজেই ওই জায়গাটা আমি একদম যাচ্ছি না। কিন্তু ট্রফির যেটা ব্যাপার, ট্রফি যদি না পায় তাহলে কিন্তু সমস্যা দিনে দিনে একেবারে কর্পোরেট স্ট্রাকচারে, যেটা বলছে যে কর্পোরেট স্ট্রাকচারে টার্গেট সেট করে দেওয়া, ট্রফি তোমায় আনতে হবে, ট্রফি তুমি যদি না আনো তাহলে হয়তো দিনে দিনে বাড়বে, এবং কিভাবে বাড়বে সেটা তারাই বলতে পারবে। এখানে আমি সঞ্জয় দা একটা প্রশ্ন না করলেই না, যে বিদেশি আনার প্রথা তো আজকের নয়, বহুদিনের, কিন্তু এই স্ট্রাকচারে বিদেশি প্লেয়ারদের নিয়ে আসা, সরাসরি তাদের সঙ্গে যোগাযোগ করা,
এই প্রথাটা বোধহয় আমাদের বাংলার ফুটবলে ছিল না। এজেন্ট মারফত আসতো, সেই এজেন্টের মাঝখানে অনেক সমস্যা হতো, তাদের লেনদেনের ব্যাপারে সমস্যা হতো, কিন্তু এখন আর সেটা নেই। এখন ডাইরেক্টলি ক্লাব ক্যান রিক্রুট, যেমন বাইরের বিদেশেও হয়, বড় বড় ক্লাবে হয়। না, দেখো এই যে প্লেয়াররা আসছে, ম্যাকলারেন থেকে শুরু করে জেসন কামিন্স থেকে স্টিওয়ার্ট থেকে শুরু করে লিস্টন কোলাসো থেকে শুরু করে সকলের এজেন্ট আছে। এজেন্ট ছাড়া তুমি কোনো প্লেয়ার আনতে পারবে না। কিন্তু কোয়ালিটি, মানে আমি এজেন্টের ওপর অন্ধবিশ্বাস করে ছেড়ে দিলাম, এজেন্ট টিম করবে, নট দ্যাট। ম্যানেজমেন্টকে দেখতে হবে যে এই প্লেয়ার, আমি এই টিমের যখন এটিকে ছিল, যখন মোহনবাগানের সাথে সংযুক্তকরণ হয়নি, তখন আমি এই টিমের সাথে ছিলাম। আমি 3 বছর এই মোহনবাগান সুপার জায়ান্ট এবং তার আগে এটিকে মোহনবাগানের সাথে আমি ছিলাম। তো আমরা যখন এই যে রিক্রুটমেন্ট প্রসেস যখন হতো, আমি যখন প্রথম জয়েন করি 18-19 সিজনে, যে সময় রয় কৃষ্ণা, উইলিয়ামস, লানজারোটে এগুলো যখন আমরা রিক্রুট করি, তখন এজেন্ট আমাদের প্লেয়ার দিয়েছিল, কিন্তু আমার দায়িত্ব ছিল রিক্রুটমেন্টের অ্যাজ ওয়েল অ্যাজ আমি আসবো আপনার সঙ্গে। একজন দর্শক রয়েছেন আমাদের সঙ্গে, সুমন্ত রায়, এই মুহূর্তে হলদিয়া থেকে সরাসরি ফোন করেছেন আমাদের। সুমন্ত বাবু নমস্কার, আশা করি শুনতে পাচ্ছেন। বলুন, কালকে মোহনবাগান আরো একবার প্রমাণ করলো তারা সেরা। আপনার বক্তব্য, আপনার রায় শুনবো। নিঃসন্দেহে মোহনবাগান যে জিতেছে আমরা সকলেই আনন্দ করছি, এবং মানে উৎসবের মরশুম, সামনেই নববর্ষ, তার আগে এই উৎসব আরো বেড়ে গেছে। আমার যেটা একটা প্রশ্ন রয়েছে প্রশান্ত বাবুর কাছে, যে আমরা পরপর দুদিন দেখলাম, প্রথম দিন ইস্টবেঙ্গলের মহিলা দল আই লিগ চ্যাম্পিয়ন হলো, দ্বিতীয় দিন মোহনবাগান আইএসএল চ্যাম্পিয়ন হলো। তাহলে কোথাও কি বাংলার ফুটবলের আবার নবজোয়ার আসতে চলেছে বলে মনে হচ্ছে? প্রশান্ত বাবু, বাংলার ফুটবলে নবজোয়ার আসছে তাহলে? দেখুন, নবজোয়ার আসছে কিনা বলতে পারবো না, তবে এইটা বলতে পারি ভারত সেরা মোহনবাগান হয়েছে, যেহেতু তারা আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে, এটা আমরা খুব আনন্দিত। এবং ইস্টবেঙ্গল ক্লাব মহিলা ফুটবল চ্যাম্পিয়ন হয়েছে, এটাও আমরা আনন্দিত। আগামী দিন বলবে যে আমরা আবার ভারত সেরা হতে চলেছি কিনা। আরো অন্যান্য ক্লাব আছে বা অন্যান্য আন্ডারেজের খেলা আছে, সবগুলোকে হতে হবে, তবেই আমরা সেটা বলতে পারবো। শুধু মোহনবাগান চ্যাম্পিয়ন হলো বা ইস্টবেঙ্গল মহিলা ফুটবল চ্যাম্পিয়ন হলো, এইটার উপর নির্ভর করে আমি এক্ষুনি কিছু বলতে চাই না। তবে আমরা দেখব এর আমাদের ধারাবাহিকতাটা কিরম ভাবে চলছে বাংলার ফুটবল। এই ধারাবাহিকতার কথায় একবার আসি, যে গত 10 বছরে মোহনবাগানের পারফরমেন্স ঠিক কেমন? দ্য লাস্ট 1 ডেকেড দশকের সেরা মোহনবাগান, এটা কি আমরা বলতে পারি? নিশ্চয়ই বলতে পারি, কারণ 10 বছরে, গ্রাফিক্স প্লিজ, 10 বছরে মোহনবাগান 2টো আই লিগ জিতেছে, একটা ফেড কাপ জিতেছে, একটা ডিউরেন্ট কাপ জিতেছে, 2টো আইএসএল কাপ মানে ট্রফি জিতেছে, 2টো আইএসএল লিগ শিল্ড জিতেছে, এবং একবার কলকাতা লিগও জিতেছে। গত 1 দশকে যে ধারাবাহিকতা মোহনবাগান দেখিয়েছে, তার ধারে কাছে এখনো পর্যন্ত কোনো ক্লাব নেই। 2015 31 মে বেঙ্গালুরুর কান্তিরাবা স্টেডিয়াম আই লিগ জেতে মোহনবাগান। তারপর 2019 সাল কলকাতা লিগে জেতে মোহনবাগান। 2019-2020 এই মরশুমে আই লিগ জিতে মোহনবাগান প্রমাণ করে দিয়েছিল যে সত্যি তাদের সামনে দাঁড়ানো সমস্যার। 2023 সাল আইএসএল এর চ্যাম্পিয়ন হয় মোহনবাগান। তারপর 2024 সালে আইএসএল এর শিল্ড চ্যাম্পিয়ন, এবং 2025 সালে আইএসএল এর শিল্ড এবং টুর্নামেন্ট দুটোই জিতে সবার সেরা মোহনবাগান। বল রাখা ভালো, 2016-17 সময় অল্পের জন্য আই লিগ জেতেনি মোহনবাগান। এই অল্পের জন্য যে আই লিগ জেতেনি, সমর্থকরা বলবেন যে হ্যাঁ খুব অল্পের জন্য ফসকে গিয়েছিল, কিন্তু এক্সপার্টসরা বলে ফর্ম ঠিক ছিল না সেই সময়, টিম ম্যানেজমেন্টের ফর্ম ঠিক ছিল না সেই সময়, প্লেয়ারদের ফর্ম ঠিক ছিল না। আমি একবার সঞ্জয় দাকে জিজ্ঞেস করবো, সঞ্জয় দা, 2016 থেকে 2017 কিংবা 2000 বেসিক্যালি ইফ ইউ টেক এ লুক 2016 থেকে 2019 এই সময়টা মোহনবাগান একটা ডামাডোলের ভেতর দিয়ে যাচ্ছিল। সেই সময় সমস্যা হচ্ছিল, খুব একটা ভালো পারফরমেন্স আসছিল না। তারপর 2019 থেকে আবার কামব্যাক করা, ঘুরে দাঁড়ানো। হোয়াট হ্যাপেন্ড আফটার 2019? না দেখো, এই যে সময়ের কথাটা বললো, সেই সময় ফরচুনেটলি বা আনফরচুনেটলি আমি দলের কোচ ছিলাম। 2015 সালে আই লিগ জিততে যখন, তারপরের 2 বছর 1 পয়েন্টের জন্য আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি। সেটা কখনো বলা যাবে না যে টিম ম্যানেজমেন্টের ব্যাপার, সেটা একটা রেজাল্টের ব্যাপার। আমরা জিততে ড্র করে ফেলেছিলাম। সেই বছর আমরা 16 সালে আমরা ফেডারেশন কাপ জিতি। পরের বছর আবার বেঙ্গালুরুর কাছে ফাইনালে আমরা শিওর জেতা ম্যাচটাকে হাতছাড়া করে ফেলি। সেই 2017 ফেডারেশন কাপ আমরা রানার্স হই। তারপরে 2019 সালে কিবু ভিকুনার আন্ডারে আই লিগ আবার মোহনবাগান জিতে। সুতরাং এই যে শেষ দশকটা, 10 বছরে 10 বারই তুমি চ্যাম্পিয়ন হবে, এটা কোথাও হয়নি, পৃথিবীতে কোথাও হয়নি। তো শুধু ম্যানচেস্টার সিটি যে 5 বার যারা চ্যাম্পিয়ন হয়েছে, এই বছর তারা স্ট্রাগল করছে ইংলিশ প্রিমিয়ার লিগে।
বায়ার্ন মিউনিক বুন্দেসলিগাতে স্ট্রাগল করছে, এটা সারা বিশ্বে হয়। কিন্তু এই 10 বছর, এই দশকে মোহনবাগান যে ধারাবাহিকতাটা দেখিয়েছে ফুটবলের ইতিহাসে সেইভাবে কেউ দেখাতে পারেনি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ আমরা যদি অতীতে চলে যাই, মোহনবাগান ইস্টবেঙ্গল যে সময় ইস্টবেঙ্গলের দাপট 5টা বছর একচেটিয়া ভাবে যখন জিতে এসছে, তখন কিন্তু আই লিগ বলো, আইএসএল বলো, এইসব টুর্নামেন্ট গুলো ছিল না। তখন কিন্তু ডুরান, রোবার্স, ডিসিএম, প্রচুর টুর্নামেন্ট ছিল, এইসব টুর্নামেন্ট গুলো ছিল। কিন্তু এখনকার যে সময়টা যদি আমরা গত 10 বছরের বিচার করি, মোহনবাগান সেরা, এটা নিয়ে কোনো একেবারে। নিউ টাউন থেকে সুকান্ত বাবু রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুকান্ত বাবু নমস্কার, এনকেটিভি বাংলায় আপনাকে স্বাগত। দুজন মহারথী রয়েছেন, আপনার আবেগ, আপনার প্রশ্ন শুনবো। একদমই প্রচন্ড খুশি। কালকের পর থেকে আমার সারা রাত ধরে তো ঘুমই হয়নি। তো একটাই প্রশ্ন করতে চাই স্যারদের কাছে যে ম্যাচের টার্নিং পয়েন্ট কোনটা ছিল? আমরা জানি যে অতিরিক্ত সময়ের পর একটা সুযোগ কিন্তু ম্যাকলারেন মিস করেছিল, তো সেইটা কি আর একটা টার্নিং পয়েন্ট হতে পারতো? তারপরে যদিও ম্যাকলারেন মানে জয়সূচক গোলটা করে, তো তার আগেই কি মানে এটা একটা সুযোগ হতে পারতো মোহনবাগানের কাছে? আমি সেটা জানতে চাই। বেশ, আমি এটা স্যারকে, সঞ্জয় বাবুকেই বলবো এই উত্তরটা দিতে। আগে আমি দেখো, একটু আগে আমি বলছিলাম যে টার্নিং পয়েন্ট যদি হয়, সেটা হলো আনফরচুনেটলি সানার হাতে পেনাল্টি, হাতে বলটা লেগে যাওয়া, কিন্তু ওইটাই টার্নিং পয়েন্ট বলবো। কারণ রেফারি নাও দিতে পারতো, কারণ এর আগে আমরা দেখেছি সুভাশিসের হাতে লেগেছে, সেমিফাইনালে জামশেদপুরের সাথে যখন খেলা, আশিস রায়ের হাতে পেনাল্টি বক্সে বল লেগেছে, সেখানে দেওয়া হয়নি বা দিতে দেয়নি, রেফারি ওভারলুক করে গেছে। তো এই কিছু কিছু মোমেন্টস আছে যেটাকে পুরোপুরি একটা মানে খেলার মোড়টাকেই ঘুরিয়ে দেয়। কারণ ওই সময় যদি হাতে না লাগতো, আমি একটু আগেই বলছিলাম রেজাল্ট কি হতো সেটা বলা যায় না, কিন্তু মোহনবাগান যোগ্য দল হিসেবে জিতেছে, ট্রফি জিতেছে। যেটা একটু আগে প্রশান্তদা বলছিলেন যে প্রথম থেকে, সিজনের প্রথম থেকে যে ধারাবাহিকতাটা দেখিয়ে এসছে মোহনবাগান, সেই দলটাই যে জিতবে এটা সকলের কাম্য ছিল এবং সেটাই করে দেখিয়েছে। বেশ, আমাদের আরেক দর্শক বন্ধু রয়েছেন, অর্ক রয়েছেন আমাদের সঙ্গে জনাই রোড থেকে। অর্ক, এনকেটিভি বাংলায় আপনাকে স্বাগত। দুজন মহারথী রয়েছেন, একজন মোহনবাগানের প্রাক্তন কোচ রয়েছেন, একজন ভারতের প্রাক্তন ফুটবলার রয়েছেন। আপনার আবেগ, আপনার প্রশ্ন শুনবো। হ্যাঁ, শুভ অপরাহ্ন। আমি সঞ্জয় স্যারকে আমার প্রশ্নটা করতে চাই। সঞ্জয় স্যার 44 বছর পরে আমাদের মোহনবাগানকে তিনি ট্রফি জিতিয়েছেন। তিনি আমাদের সন্তোষ ট্রফি জিতিয়েছেন অনেক প্রতিকূলতাকে জয় করে। আমাদের জনাইয়ের প্রাক্তন মোহনবাগান খেলোয়াড় দেবাশিস হাজরা মহাশয়ের কাছে সেই গল্প শুনেছি। উনি আমার খুব প্রিয় কাছের লোক। তো স্যারকে বলবো, স্যার আমাদের এই যে মোহনবাগানের সাফল্য, পরপর 2 বছর আমাদের আই লিগ সিরিজ জয় এবং তার সঙ্গে আইএসএল ট্রফি জয়, এটা বাংলার ফুটবলে কতখানি পেশাদারিত্বর বাতাবরণ নিয়ে আসবে এবং এ থেকে বাকি আমাদের বাংলার নামি দামি যে দলগুলি, ক্লাবগুলি আছে, তারা কিভাবে অনুপ্রাণিত হবে, কি শিক্ষা নেবে, এই বিষয়টি যদি নজরপাত করে। সঞ্জয় বাবু, দেখুন, একটা ক্লাবের থেকে একটা ক্লাব নিশ্চয়ই ইনফ্লুয়েসড হয়। কারণ আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান। যখন আমরা খেলাধুলো করেছি, আমাদের স্বপ্ন থাকে যে এই 3টে ক্লাবে খেলবো, এবং যখন কোচিং করে তখন তো মানুষের স্বপ্ন থাকে। এবং এই যে রাইভালরি বলুন, যে রাইভালরিটা মাঠে থাকে, কিন্তু একে অপরকে যখন তারা চ্যাম্পিয়ন হয়, তাদেরকে মানে ধন্যবাদ জ্ঞাপন করতে কোনো দল বা কোনো ক্লাব অফিসিয়ালরা ভোলে না। তো এটা একটা বাংলার ফুটবলের কালচার। আমার মনে হয় এই যে মোহনবাগানের সাফল্য, ইস্টবেঙ্গল একটু পেছিয়ে পড়ছে, বা মোহামেডান এই বছর আইএসএল খেললো সবে, তো এগুলো নিশ্চয়ই একটা অনুপ্রাণিত করবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ইস্টবেঙ্গল অফিসিয়াল বা ইস্টবেঙ্গল খেলোয়াড়েরা বা ইস্টবেঙ্গল সমর্থকরা, তারা কি চায় না যে তাদের ক্লাব কিছু অ্যাচিভ করে দেখাক? এইটা ইনফ্লুয়েন্স নিশ্চয়ই হবে, এবং আমি আশাবাদী আগামী দিনে ইস্টবেঙ্গল এবং মোহামেডান ক্লাব তাদের নিজেদেরকে আরো বেশি করে তুলে ধরবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু একটা দল গঠন করতে গেলে প্রচুর অর্থের প্রয়োজন। সঞ্জীব গোয়েঙ্কা যেভাবে ইনভেস্ট করতে পারছেন, অন্যান্য দল যদি আরেকটু বেশি করে অ্যাটাচমেন্টটা বেশি করে দিতে পারে, আমার মনে হয় না তারা কখনো পিছিয়ে পড়বে। আগামী দিনে ইস্টবেঙ্গল অথবা মোহামেডান স্পোর্টিং ক্লাব নিজেদের স্বমহিমায় ফিরবে, এটা আমার বিশ্বাস। একেবারে। আর প্রশান্ত দা, অ্যাজ এ প্লেয়ার, একজন খেলোয়াড় হিসেবে
এই মুহূর্তে বাংলায় ফুটবল যেভাবে এগোচ্ছে, আমি বাংলার ফুটবল বলবো না, আমি বলবো বাংলায় ফুটবল যেভাবে এগোচ্ছে, মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান স্পোর্টিং যেভাবে এগোচ্ছে, যেভাবে কর্পোরেটসরা আসছে, আগামী দিনে কিভাবে দেখছেন আপনি ভবিষ্যৎ? দেখুন, এই মোহনবাগান ইস্টবেঙ্গল নিয়ে বিচার করলে কিন্তু বাংলার ফুটবলের কথা হবে না। এই জন্যে হবে না, মোহনবাগান ইস্টবেঙ্গল তারা যে বড় টুর্নামেন্টটা খেলে, এই আইএসএল খেলে, এটাই আমাদের ভারতবর্ষের সব থেকে বড় টুর্নামেন্ট। ফলে এই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হলো ঠিক আছে একটা দিক, কিন্তু আপনার যে জুনিয়র ছেলে যাদের ডেভেলপমেন্টের জায়গা, সেই জায়গাটা আমাদের অনেক কম। ফলে ওইখান থেকে যতক্ষণ পর্যন্ত ডেভেলপ না হবে ততক্ষণ পর্যন্ত বাংলা সেই জায়গায় পৌঁছাতে পারবে না। বাংলা যত জায়গায় উপরে উঠতে পারবে তত ভারতবর্ষের ক্ষেত্রে সুবিধা হবে। যার জন্য আমাদের এই জায়গাটা কমজোরি হয়ে গেছে। আগে যেটা ছিল, মোহনবাগান ইস্টবেঙ্গল যেমন চ্যাম্পিয়ন হতো, সারা ভারতবর্ষের যেসব টুর্নামেন্ট হতো, কলকাতা লিগ বলুন, আইপিএল বলুন, ডুরান বলুন, রোবার্স বলুন, ডিসিএম বলুন, সব হতো। কিন্তু তার সঙ্গে জুনিয়ররাও কিন্তু চ্যাম্পিয়ন হতো এবং জুনিয়র নতুন নতুন প্লেয়ার আসতো যারা ভারতবর্ষে রিপ্রেজেন্ট করতো এবং ভারতবর্ষকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতো। এই জায়গাটা ছিল, সেইটা কিন্তু আমাদের এখন সেই জায়গায় একদম নেই। এইটা আমাদের বেশি করে দেখতে হবে। দেখুন, ফিফা বলছে একটা কথা, যে বড়দের জন্য যদি আপনি 100 টাকা খরচা করেন তাহলে জুনিয়রদের জন্য 200 টাকা খরচা করুন। ফলে এই জায়গাটাকে অবশ্যই আমরা এই জায়গাটাকে দেখব। এইটা যতক্ষণ পর্যন্ত না দেখতে পাবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এক্ষুনি বলতে চাই না যে আমরা বাংলা একেবারে 1 নম্বরে। ঠিক, আজকে সত্যি এই আলোচনা আরো দীর্ঘ হতে পারে, কিন্তু আনফর্চুনেটলি আমাদের সময়টা খুব সীমিত। সবার সেরা মোহনবাগান, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, মোহনবাগান আমরা বলছি, ইস্ট বেঙ্গল ছাড়া মোহনবাগান হয় না, মোহনবাগান ছাড়া ইস্ট বেঙ্গল হয় না। সেই ছবিটা আমরা এখন দেখাতে পারলাম না, কিন্তু আপনাদের আরো একবার যদি থাকতো দেখাতাম। ঠিক যখন আরজি করের সমস্যা এখানে হচ্ছে, তখন ইস্ট বেঙ্গল মোহনবাগানের সমর্থকরা কাঁধে কাঁধ মিলিয়ে সমাজের অন্যায়ের বিরুদ্ধেও গর্জে উঠছে। এটাই স্পোর্টসম্যান স্পিরিট, এটাই ফুটবলের স্পিরিট, আর এটাই মাঠের স্পিরিট। ভালো থাকবেন, ভালো রাখবেন, দেখতে থাকুন এনকে টিভি বাংলা। নমস্কার।